হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে আহান পান্ডেকে নিয়ে। তো আহান পান্ডের এই যে একটা ম্যাসিভ ডেবিউ হয়েছে সাইয়ারার মাধ্যমে, ওয়াইআরএফ প্রডিউসার আদিত্য চোপড়া, প্রডিউসার ডিরেক্টর মোহিত সুরি। তো লোকে এই ডেবিউটাকে কম্পেয়ার করছে কাহো না প্যারের সাথে, ঋত্বিক রোশনের ডেবিউর সাথে। ঋত্বিক রোশনের ডেবিউ লাস্ট এরকম এত বড় হয়েছিল, ম্যাসিভ ব্রেক থ্রু করেছিল, তার পরবর্তীতে এই ডেবিউটাতে এরকম একটা কালেকশন হচ্ছে। তবে দুটো কি এক? মানে ঋত্বিকের যে ডেবিউটা হয়েছিল, তার যে স্টারডাম ওভারনাইট সেটা, এবং এই যে আহান পান্ডে স্টারডাম, দুটো কি এক? সেইগুলো নিয়ে আমরা কথা বলবো আর কি। এখানে মূলত সেটাকেই অ্যানালিসিস করবার চেষ্টা করব। দেখুন, আমার মনে হয় দুটো জিনিস কমপ্লিটলি ডিফারেন্ট, দুটোকে কম্পেয়ার করা চলেই না। তো আমি কেন বলছি, আপনি যদি কাহো না প্যারে ছবিটা দেখেন, সেই ছবিটা তৈরি করা হয়েছে ঋত্বিক রোশনকে লঞ্চ করবো বলে। কাহো না প্যারে ছবিটা যদি আপনারা দেখেন, স্টোরিটা ব্যাক সিট নিচ্ছে, হিরোকে কিভাবে প্রেজেন্ট করবে, মানে রাকেশ রোশন নিজের ছেলেকে লঞ্চ করবে, তাকে সবকিছু করাবে, পারফেক্ট বডি, পারফেক্ট ডান্সিং, পারফরমেন্স, দুটো রকমের শেড, মানে রাজ আর রোহিত দুটো ডিফারেন্ট শেড। তো সেইভাবেই আর কি, যাতে ছেলেকে ম্যাক্সিমাম মানে এটা প্রেজেন্টেশনটা দিতে পারে, সেই অনুযায়ী স্ক্রিপ্টটা লেখা হয়েছে, সেই অনুযায়ী মোমেন্টস তৈরি করা হয়েছে, সেই অনুযায়ী ঋত্বিককে প্রেজেন্ট করা হয়েছে, সেই অনুযায়ী ম্যাসিভ স্কেল দেওয়া হয়েছে। তো ওখানে স্টার প্রথমে আসছে, মানে যে অ্যাক্টরের প্রজেকশনটা প্রথমে আসছে, পরবর্তীতে গল্পটা আসছে। সাইয়ারার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একেবারেই সেরকম নয়। সাইয়ারার ক্ষেত্রে কিন্তু গল্পটার যেটা ডিমান্ড, চরিত্রটা যেরকম, আহান পান্ডে সেরকম পারফরমেন্স দিচ্ছে। আহান পান্ডে আনিত পাড্ডাকে এই দুটো পার্টিকুলার চরিত্রতে মানিয়ে গেছে, তারা পারফরমেন্স খুবই ভালো দিয়েছে। কিন্তু এখানে এরকম নয় যে সিনেমাটাকে ডিজাইন করা হয়েছে পুরোটাই যে এই ছেলেটাকে আমি লঞ্চ করবো বলে লঞ্চ প্যাড হিসেবে মাথায় রেখে, সেরকম কিন্তু করা হয়নি। ছবিটা দেখলে আপনি পরিষ্কার বুঝে যাবে। এবং কাহো না প্যারে যদি দেখেন, সেখানে ঋত্বিককে দিয়ে সবকিছু করানো হয়েছে, মানে ডান্সিং থেকে শুরু করে, অ্যাকশন থেকে শুরু করে, কিছু জায়গায় কমেডি থেকে শুরু করে, রোম্যান্স থেকে শুরু করে, এভরিথিং। ও একটা সিঙ্গার, গান গাইছে, এভরিথিং, সবকিছু একটা হিরো যা যা করতে পারে একটা কমার্শিয়াল ছবিতে, সবকিছু কাহো না প্যারেতে ঋত্বিককে দিয়ে করানো হয়েছে। সেটা কিন্তু আহান পান্ডের ক্ষেত্রে এখানে সবটা কিন্তু নেই। এখানে দেখবেন কমেডি এলিমেন্ট, ও যে কমেডি কিরকম করতে পারে, কি করতে পারে, আমরা কিন্তু জানি না। তো সব শেডস কিন্তু এক্সপ্লোর নয় এই ছবিটার মধ্যে। ডেফিনেটলি ইমোশন আছে, রেজ আছে, হালকা বিস্তর, অল্প বিস্তর একটা অ্যাকশনও আছে, সেটা খুবই সামান্য, মানে সেটাকে অ্যাকশন হিসাবে ধরা যায় না, যে অ্যাকশন হিরো হিসাবে বলা যেতে পারে না। ডেফিনেটলি ইমোশনাল দিকটা খুবই ভালো আছে, বাট ওখানে দেখুন আগেন হিরোর উপর ফোকাস, এখানে গল্পের উপর ফোকাস, এখানে আহান পান্ডে চরিত্রটা। তাই জন্য দেখবেন ঋত্বিকের এই কাহো না প্যারের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে লোকে কাহো না প্যারে রিলিজ করার পরবর্তীতে, কাহো না প্যারে তো বিশাল হিট হয়েছিল, বিশাল অ্যাওয়ার্ডসও পেয়েছিল। তারপরে ঋত্বিককে নিয়ে ক্রেজ হয়েছিল ছবিটার পরবর্তীতে, যে ঋত্বিক কিরকম জামা কাপড় পরে, ঋত্বিক এই না তুম জানো না হাম গানটার মধ্যে কিরকম ড্রেস পরেছে, সেই ড্রেস বিক্রি হতে শুরু করলো, ওরকম রিমলেস চশমা। তো ঋত্বিককে নিয়ে ক্রেজটা বেশি ছিল রাদার দেন দ্য ফিল্ম। এখানে কিন্তু ছবিটাকে নিয়ে ক্রেজ বেশি রাদার দেন আহান পান্ডে। ডেফিনেটলি আহান পান্ডেকে কম বয়সী মেয়েরা পছন্দ করছে, কম বয়সী ছেলেরা পছন্দ করছে, বাট ওখানে ঋত্বিককে নিয়ে যে ক্রেজ ছিল, এখানে কিন্তু ছবিটাকে নিয়ে ডেফিনেটলি ক্রেজ আছে, চরিত্রটাকে নিয়ে ক্রেজ আছে, বাট আহান পান্ডে অ্যাজ এ পার্সোনালিটিকে নিয়ে কিন্তু অত ক্রেজ নেই। এটা গেল প্রথম। তো তাই এই একটা ছবির মাধ্যমে এটা বলে দেওয়া যে ঋত্বিক রোশন যে জিনিসটা, যে স্টারডামটা ওভারনাইট পেয়েছিল কাহো না প্যারেতে, সাইয়ারার জন্য আহান পান্ডে সেটা পাবে, সেটা কিন্তু বলা পুরোপুরি ভুল, বিকজ দুটো ছবির মানে প্রজেকশনটাই পুরোপুরি আলাদা। এবার দ্বিতীয় কথা হচ্ছে, ঋত্বিক রোশনের সময় সোশ্যাল মিডিয়া ছিল না, এখন কিন্তু সোশ্যাল মিডিয়া আছে। এখন আজকের দিনে স্টার হওয়া আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে, সেটা আপনাকে বুঝতে হবে। এখন কিন্তু সোশ্যাল মিডিয়ারই প্রচুর মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তারা ইটসেলফ স্টার্স। তারা নিজেরা, এই ভুবন বাম আজকে ইউটিউব থেকে শুরু করেছিল, সেখান থেকে সে একটা ধর্মা প্রোডাকশনের হিরো হয়ে যাচ্ছে। তো এরকম জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে কিন্তু প্রত্যেকের লাইফ এক্সপোজড হয়েছে। তখন যেরকম ঋত্বিককে নিয়ে মিস্ট্রি, যে এই লোকটা কে, কি ব্যাপার, তখন স্টারডাম, তখনও কম লোকই পেত, কিন্তু তখন স্টারডামটা একটা অরা ছিল, একটা মিস্ট্রি ছিল সেটার সাথে। এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে স্টার হওয়া যেহেতু তাদের, তাই জন্য দেখবেন ওয়াইআরএফ এদেরকে লুকিয়ে রেখেছে, এদের ইন্টারভিউজ ইত্যাদি কিচ্ছু দেয়নি, ঠিক আছে। আজ থেকে কিছু বছর আগে লাস্ট যখন বরুণ ধওয়ান, আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রার বড় করে ডেবিউ হয়েছিল ধর্মার মাধ্যমে, সেখানে দেখবেন ওদেরকে আরো বেশি করে প্রজেক্ট করেছিল, ওদেরকে চারিদিকে ট্রাভেল করেছে, ইন্টারভিউ করিয়েছে, সবকিছু করিয়েছিল করণ জোহর। কিন্তু এখানে ওয়াইআরএফ উল্টো স্ট্র্যাটেজি নিচ্ছে, যে আমি পুরোনো জিনিসটার দিকে ফিরে যাবো, 90s 80s যেরকম হতো, যে স্টারদের সম্পর্কে জানে না, এই ছেলে মেয়েটার ব্যাপারে আমরা বেশি জানি না, এর চরিত্রটা দেখছি যখন আমাদের ভালো লাগছে, তো সেই স্ট্র্যাটেজির ক্ষেত্রে গেছে। বাট আজকের দিনে স্টিল আমি বলবো যে 90s 80s আর্লি 2000 স্টার হওয়া মানে তখনও ডিফিকাল্ট ছিল, ডেফিনেটলি সেটাও চ্যালেঞ্জিং ছিল, বাট এখন আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার যুগে, বিকজ
কন্টেন্ট ক্রিয়েটাররা ইটসেলফ স্টার হয়ে যাচ্ছে, অনেকে যে কেউ স্টার হয়ে যেতে পারে। তো সেইটা আর কি একটা প্রবলেম কিন্তু হয়ে দাঁড়িয়েছে, সেটা গেল প্রথম। এবার কথা হচ্ছে যে আহান পান্ডে সামনের দিনে কি বড় হিট দিতে পারবে, এই ঋত্বিক রোশন, আমির খান এদের মতো লেভেলে যেতে পারবে, সেটা যদি আমরা অ্যানালিসিস করবার চেষ্টা করি। দেখুন এখানে আমি 3টে লোকের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে 80s চলে যাচ্ছে, কুমার গৌরব 1981 ডেবিউ হয়েছে, ছবির নাম হচ্ছে লাভ স্টোরি, ব্লকবাস্টার। মানে এখন যারা হয়তো ভিডিওটা দেখছে তারা হয়তো জানবে না, বাট আপনাদের বাড়িতে বাবা দাদুদেরকে জিজ্ঞেস করে দেখবেন, বুঝে যাবেন যে কি লেভেলে ক্রেজ ছিল কুমার গৌরবের। কিন্তু কুমার গৌরব তারপরে ওই সাকসেসটাকে ফলো আপ করতে পারলো না, তারপরে কোনো ছবি তার সেরকম চলেনি। তারপর ডাইরেক্টলি গিয়ে মহেশ ভাটের সাথে নাম, সেই ছবিটা চলে, বাট নামে কিন্তু কুমার গৌরবের জন্য ছবিটা চলেনি, সঞ্জয় দত্তের পারফরমেন্সের জন্য চলেছিল নাম ছবিটা। আপনারা আমির খানের কেরিয়ার তুলে নিন। আমির খান প্রথম ছবি করে কিউএসকিউটি, কেয়ামত সে কেয়ামত তক, ব্লকবাস্টার হয়েছিল। তার পরবর্তীতে রাখ এলো ফ্লপ, তার পরবর্তীতে পরপর অনেকগুলো ফ্লপ দিয়েছে, সিরিজ অফ ফ্লপ দিয়েছে। তারপরে জজিতা ওই সিকান্দার দিয়ে আবার কামব্যাক করেছে। ঋত্বিকের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, কাহনা পেয়ারের দিয়ে অত বড় ব্লকবাস্টার, তার পরবর্তীতে পরপর সিরিজ অফ ফ্লপ। তাকে তো একটা ম্যাগাজিনের কভারে লিখে দিয়েছিল হি ইজ ফিনিশড, ঠিক আছে। সেখান থেকে কই মিল গিয়া দিয়ে আবার কামব্যাক। তো সেকেন্ড ছবির একটা হিউজ প্রেশার থাকে। যারাই এরকম একটা ম্যাসিভ ব্লকবাস্টার দিয়ে ডেবিউ করে, মানে যেটা কেউ ভাবতে পারে না, অকল্পনীয় একটা ব্লকবাস্টার দিয়ে ডেবিউ করে, তাদের পরবর্তীতে ছবিগুলো কিন্তু খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। নেক্সট ছবিটা সে কি পিক আপ করবে। এবার ঋত্বিকের ক্ষেত্রে, আমিরের ক্ষেত্রে যেটা ছিল কি, ওদের সেকেন্ড ছবিটা ফার্স্ট ছবি যখন তৈরি হচ্ছে তখন তার আগে থেকে ওটাও তৈরি হতে শুরু করছে, মানে ফার্স্ট ছবি রিলিজ হওয়ার আগে থেকে সেকেন্ড ছবি তৈরি হতে শুরু করছে। রাখ তো একটা এক্সপেরিমেন্টাল ছবি ছিল, ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে, খুবই ভালো ছবি, কিন্তু সেটা একটা ডিফারেন্ট জোনের ছবি। এবার লোকে যখন আমির খানকে চকলেট বয় কিউএসকিউটিতে দেখছে, তার ইমেজটা মাথায় আসছে, তার পরবর্তীতে তাকে যখন রাখে দেখছে তখন সেটা অ্যাকসেপ্ট করতে পারছে না। তো সেই জন্য ছবিটা চলছে না, লোকে যাচ্ছে না হলে। সেম গোস ফর ঋত্বিক রোশন। ঋত্বিক রোশনের সেই বছর ফিজা বলে ছবিটা আসছে, এবং এই ছবিটা পুরো ডিফারেন্ট কাহনা পেয়ারের থেকে, বা মিশন কাশ্মীর, এটা পুরো ডিফারেন্ট। তাই জন্য কিন্তু কাহনা পেয়ারের লেভেলে যেতে পারছে না, বা তার পরবর্তীতে যে ফলো আপ ছবিগুলো আসছে, কাহনা পেয়ারের যে এক্সপেকটেশনটা সেট করছে সেটাকে ম্যাচ করতে পারছে না। তো আপনি যখনই, প্রথম কথা হচ্ছে আপনি যে ইমেজটা আপনাকে লোকে অ্যাকসেপ্ট করেছে, যে ইমেজে, সেটাকে যদি আপনি পুরোপুরি ব্রেক করে দেন সেকেন্ড ছবিতে, যেটা ঋত্বিকের ক্ষেত্রে, আমিরের ক্ষেত্রে হয়েছিল, সেটাতে তখন আবার ডিফিকাল্টি হয়ে যাবে, তখন দর্শক আপনাকে অ্যাকসেপ্ট করবে না। সেই জিনিসটা কিন্তু আহান পান্ডের ক্ষেত্রেও হতে চলেছে। তো সে যদি এই ইন্টেন্স লাভ স্টোরি থেকে পুরোপুরি বেরিয়ে গিয়ে একটা ডিফারেন্ট জোনে কিছু ছবি করে, পুরোপুরি অ্যাকশন থ্রিলার, মার্ডার মিস্ট্রি, হোয়াট এভার, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে, সেটা তখন দর্শক নেবে না, মানে ইতিহাস সেটাই বলছে। আবার আরেকটা প্রবলেমও হয় যে যখনই একটা হিরো প্রথমে এরকম লেভেলে ম্যাসিভ একটা ব্লকবাস্টার দেয়, তখন কি হয়, অনেক বড় বড় ডিরেক্টররা তার সাথে কাজ করবার চেষ্টা করে, ঠিক আছে, বড় বড় অফার সে পায়, তখন সে কনফিউজ হয়ে যায়, সে বড় ডিরেক্টরদের নাম দেখে হ্যাঁ বলে দেয়। এবার এই জিনিসটা যদি হয় তাহলেও একটা চাপ আছে। আপনি যদি দেখেন এই যে আমির খান কিউএসকিউটির পরবর্তীতে যেখানে যখনই বড় ডিরেক্টরের সাথে কাজ করে, ধরুন বি সুভাষ সেই সময় ডিসকো ডান্সার দিয়ে এসছে, বড় ডিরেক্টর, তার সাথে লাভ 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 করছে, ফ্লপ করে যাচ্ছে ছবিটা। তার পরবর্তীতে আপনি যদি ঋত্বিকের ক্ষেত্রে দেখেন, ঋত্বিক যখনই বড় কোনো ডিরেক্টরের সাথে কাজ করছে, ধরুন সুভাষ ঘাইয়ের সাথে কাজ করছে ইয়াদে, বা মে প্রেম কি দিওয়ানি হু করছে সুরজ বারজাতে, যারা বড় ডিরেক্টর, বড় নামের সাথে কাজ করতে যাচ্ছে, ফ্লপ করছে, ডাহা ফ্লপ করছে, কারণ জেল করছে না। সেম গোস ফর কুমার গৌরব। কুমার গৌরবকে নিয়ে ওর ওই লাভ ইমেজটাকে, বড় বড় সাউথের ডিরেক্টর কে বালাচন্দর কুমার গৌরবকে নিয়ে লাভ স্টোরির ইমেজটাকে রিক্রিয়েট করতে গেল তামিল ছবি রিমেক দিয়ে। তারপরে পরপর এরকম প্রচুর লাভ স্টোরি বড় ডিরেক্টররা ওকে নিয়ে করেছে, রামানন্দ সাগর একটা বানিয়েছিল কুমার গৌরবকে নিয়ে, এরা তখন সব বড় বড় নাম। কিন্তু কোথাও গিয়ে না কি হয়, যে হিরো ধরুন ইউথ, এই যতগুলো ছবি কিউএসকিউটি বলুন, লাভ স্টোরি বলুন, এখন সাইয়ারা বলুন, বা কাহনা পেয়ারে, সেই সময়কার ইউথকে তো টার্গেট করে, এবার যে বড় ডিরেক্টর যে অলরেডি এস্টাবলিশ না, তার ইউথের সাথে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, ঠিক আছে, সে হয়তো অতটা ওয়েল কানেক্টেড নয়। তো সে ভাবছে আমি নিজের মতো করে প্রজেক্ট করছি, এর আগের ছবিটা সাকসেসের যে ইমেজটা সেটাও কিন্তু অনেক সময় ফেল করে। তো বড় ডিরেক্টর জাস্ট বড় নাম দেখেই আমি হ্যাঁ বলে দিলাম, তাহলেই যে ছবি হিট করে যাবে সেটাও নয়। আপনি আপনার ইমেজ ভেঙে বেরিয়ে গেলে সেটাতেও ছবি হিট হয়ে যাবে সেটাও নয়, সেটা তো একেবারেই ব্যাকফায়ার করে, এটার ক্ষেত্রেও ব্যাকফায়ার করে। তাহলে অ্যাকচুয়ালিতে করা কি উচিত, আপনার যার সাথে জেলিং ভালো হচ্ছে তার সাথে আবার একটা ছবি করা উচিত। আজকে মোহিত সুরির সাথে একটা ছবি সে করেছে সাইয়ারা, মোহিত সুরির সাথেই তার একটা ছবি করা উচিত, বা এরকম সেন্সিবিলিটি যার আছে এই ক্লোজ টু মোহিত সুরি, তার সাথে একটা ছবি করা উচিত। কেন আমি বলছি, আপনার যদি ঋত্বিকের ক্ষেত্রেও দেখেন, ঋত্বিক আবার কামব্যাক করলো কার সাথে, রাকেশ রোশনের সাথে, কই মিল গিয়া। আপনি দেখবেন আমির খান বড় হিট আবার কবে দিল, জো জিতা ওই সিকান্দার, আবার মনসুর খান, বিকজ মনসুর খান ওর ভাই হয়, কাজিন ব্রাদার, দুজনের মধ্যে বন্ডিংটা আছে, আন্ডারস্ট্যান্ডিংটা আছে। আর কুমার গৌরব তো কোনোদিনও আর কামব্যাক করতেই পারলো না, তার তো কোনো ছবি হিট হয়নি। আর আহান পান্ডের এরকমই ছবি করা উচিত, যেটা ওর প্রথম সিনেমার থেকে
ওর দ্বিতীয় সিনেমার ইমেজটাকে পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে, সেরকম ছবিও করা উচিত না। এবং দ্বিতীয় হচ্ছে এমন ডিরেক্টরের সাথেই কাজ করা উচিত যে যার সেন্সিবিলিটিটা ওর সাথে ম্যাচ করবে, ঠিক আছে, ওই ইউথফুল এনার্জিটাকে কানেক্ট করতে পারবে। সেটা ইয়াং ডিরেক্টর হতে পারে, সেটা কোনো ডেবিউটান ডিরেক্টর হতে পারে, বা যার মধ্যে ইউথফুল ভাইবটা আছে। মোহিত চৌধুরীর মধ্যে যেরকম এখনো সে রেলিভেন্ট, সে প্রচন্ড ইউথের সাথে কানেক্টেড, সেটা বোঝা গেল এই ছবিটার মাধ্যমে। তো সেই জিনিসটা করতে হবে আর কি, না হলে কিন্তু ব্যাকফায়ার করতে পারে। আদিত্য চোপড়া যদি পরের ছবিটা একটা ম্যাসিভ কোনো বড় এর সাথে বানিয়ে দেয়, বড় ডিরেক্টরের সাথে ওকে দিয়ে দেয়, যেহেতু ওয়াইআরএফ এর সাথে আছে 3টে ছবি, ওয়াইআরএফ ট্যালেন্টই আর কি গ্রুমিং হয়েছে ওর, তো ওকে যদি এখন একটা বড় কোনো ডিরেক্টরের সাথে দিয়ে দেয় যে অলরেডি অনেকদিন আগে থেকে রয়েছে, তাহলে কিন্তু তার সাথে ওর জেলিংটা হবে না। তো সেটাও কিন্তু একটা প্রবলেম। তো দেখা যাক এর পরবর্তীতে আহান পান্ডে নিজের কেরিয়ারটা কিভাবে প্ল্যান করে, আদিত্য চোপড়া তার জন্য নেক্সট কি কি ছবি সাজায়, সেটাও একটা ব্যাপার, বিকজ ওরা ওয়াইআরএফ এর ট্যালেন্ট, তো সেটাও একটা ম্যাটার করছে। বাট এই একটা ছবির মাধ্যমে এটা বলে দেওয়া যে ঋত্বিক রোশন বা আমির খান যে রাতারাতি স্টারডামটা দেখেছিল, এখন যেহেতু ঋত্বিকটাই সব থেকে ক্লোজ, যেহেতু ওটা 2000 সালে হয়েছিল, এটা 25 বছর পরে হচ্ছে, আমির খানেরটা তো আরো আগে, তো সেই জন্য লোক ঋত্বিকের সাথে কম্পেয়ার করছে। স্টারডাম কিন্তু না, মানে এই যে সুপারস্টার বলে দেওয়া একটা ছবিতে, এটা কিন্তু একটা ছবিতে বলা যায় না, ঠিক আছে। পর 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 আপনি যখন ব্লকবাস্টারের পর ব্লকবাস্টার দিচ্ছেন, আপনার ইমেজটা সেট হয়ে গেছে, তখন আপনি সুপারস্টার। এবং এই যারা স্টার্স রয়েছে তারাও না একটা সার্টেন টাইমের পরে ইমেজ চেঞ্জ করে, আবার টুইক করে। যেরকম আপনি দেখবেন, ধরুন আমি এক্সাম্পল দিই সাউথের থালাপতি বিজয়, 90s যদি দেখেন, সে ফ্যামিলি রোমান্টিক ছবি এই ধরনের ছবি করতো। তারপর সেগুলোর মধ্যে সেই জনারের মধ্যে ম্যাসিভ ব্লকবাস্টার দেওয়ার পরে সে যখন ঘিল্লি করছে, সেখান থেকে সে একটা অ্যাকশন হিরোতে কনভার্ট হচ্ছে। এখন সে একটা অ্যাকশন হিরো। এই যে অক্ষয় কুমার একটা টাইমে অ্যাকশন হিরো ছিল, সেখান থেকে কনভার্ট হলো কিছু কমেডি হিরো, তারপর থেকে সেখান থেকে কনভার্ট হলো কিছু সোশ্যাল ফিল্ম। তো যারা আবার লং টার্মে সুপারস্টার থাকে, তারা কিন্তু আবার 5 বছর 7 বছর 8 বছর 10 বছর পরে পরে নিজের ইমেজটাকে টুইক করে আবার, ঠিক আছে। বাট প্রথমে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের ইমেজটাকে সেট করা, যে দিস ইজ মাই ইমেজ, ঠিক আছে। রজনীকান্ত যে সুপারস্টার, তার একটা পার্টিকুলার ইমেজ আছে, যে রজনীকান্তের ছবি মানে এটা পাবো, অমুক স্টারের ছবি মানে আমি এটা পাবো, সালমান খানের ছবি মানে এটা পাবো। তো সেইটাই সেট করাটা খুব ইম্পর্টেন্ট। তো ওই জন্য আহান পান্ডেকে যেটা বললাম, যে রোমান্টিক ছবি করতে হবে, ঠিক আছে, রোমান্টিক ছবি করতে হবে, এবং উইথ নট বিগ নেমস, বিগ ডিরেক্টর নয়, রাদার যারা ওই ইউথফুল কানেক্টটা, যেটা যে অডিয়েন্সটা আহান পান্ডেকে আজকে এত হিট করিয়েছে, যে ইয়াং অডিয়েন্সটা 18 থেকে 22, 16 থেকে 22 এরকম, তাদেরকে যাতে হিট করতে পারে, তাদের সেন্সিবিলিটিটাকে হিট করতে পারে, সেই রকম ডিরেক্টর দরকার আছে। এটাই আমার অ্যানালিসিস ছিল, আমি যেটা মনে হলো। এবং ঋত্বিকের স্টারডামের সাথে ওই সময়টা আলাদা ছিল, এখন সময়টা আলাদা হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া ইত্যাদি চলে এসছে, তো সেটা কম্পেয়ার করা অবশ্যই উচিত না। আর যেটা বললাম যে ছবির প্রজেকশন দুটো সম্পূর্ণ আলাদা। তো আপনাদের কি মতামত, আহান পান্ডে এবং ঋত্বিক রোশনের স্টারডাম কি সেম? আপনাদের এই বিষয়টা নিয়ে কি মতামত, এবং আহান পান্ডের পরবর্তী ছবি কি করা উচিত, সেই ছবিটা সাকসেসফুল হবে কিনা, আহান পান্ডে কেরিয়ার সামনের দিনে কি হতে চলেছে, সেটা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।